আসসালামু আলাইকুম। আমি ডাক্তার শামসুদ্দিন আহমেদ। আমি রেজিস্ট্রার সার্জারি ডিপার্টমেন্ট, বসুন্ধরা আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল। আমার আজকের আলোচনার টপিক হচ্ছে পেডিয়াট্রিক সার্জিক্যাল প্রবলেম নিয়ে। আমরা যে প্রবলেম নিয়ে আজকে আলোচনা করব তা হলো ইনফেন্টাইল হাইপারট্রফিক পাইলোরিক স্টেনোসিস। দ্যাটস মিন সংক্ষেপে আমরা যেটাকে IHPS বলি। আমরা ইনফেন্টাইল হাইপারট্রফিক পাইলোরিক স্টেনোসিস আমরা জানি যে অ্যাডাল্টের ক্ষেত্রে যেরকম গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন একটা ডিজিজ আছে, তেমনি নিউনেট ইনফ্যান্টের ক্ষেত্রে ইনফেন্টাইল হাইপারট্রফিক পাইলোরিক স্টেনোসিস এটাও গ্যাস্ট্রিক স্টোমাকের আউটলেট এখানে একটা অবস্ট্রাকশন তৈরি করে। এটা একটা প্রোগ্রেসিভ ডিজিজ, যেটা কি হয়, এখানে মাসেল লেয়ার, পাইলোরিক অ্যান্ট্রামে যে মাসেল লেয়ার আছে, এই মাসেল লেয়ারটা প্রোগ্রেসিভলি হাইপারট্রফি হয়ে যায়, হয়ে স্টোমাকের আউটলেটে এটা একটা অবস্ট্রাকশন তৈরি করে। এই পেশেন্টগুলা এই নিউনেট কী নিয়ে প্রেজেন্ট করে আমাদের কাছে? এটা সাধারণত 2 উইকস থেকে 8 উইকসের মধ্যে বাচ্চাদের এটা প্রেজেন্ট হয়। বাচ্চা সাধারণত প্রজেক্টাইল নন বিলিয়াস ভমিটিং নিয়ে প্রেজেন্ট করে। এখানে এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে যে বাচ্চার ভমিটাসটা হচ্ছে ল্যাকিং অফ বাইল, এখানে বাইল স্টেন থাকবে না। যেহেতু আমরা জানি যে এখানে স্টোমাকের এন্ট্রাল পার্টে বা আউটলেটে মাসকুলার হাইপারট্রফির জন্য এখানে একটা অবস্ট্রাকশন হচ্ছে, এই জন্য ডিউডেনাল কন্টেন্টটা রিফ্লাক্স হয়ে যে বাইলটা স্টোমাকে আসতে পারছে না, এই জন্য ভমিটাসটা বাইল স্টেন থাকে না। এবং এই ভমিটিংটা অবশ্যই প্রজেক্টাইল ভমিটিং হবে। বাচ্চার ভমিটিং হবে আমরা বলছি 2 সপ্তাহ থেকে, জন্মের পরে সাধারণত 2 সপ্তাহ পরে শুরু হয় এটা। কোনো বাচ্চার যদি ভমিটিং জন্মের সঙ্গে সঙ্গে থাকে বা জাস্ট ইমিডিয়েটলি আফটার বার্থ হয়, আমরা সাধারণত সেটাকে ইনফেন্টাইল হাইপারট্রফিক পাইলোরিক স্টেনোসিস বলি না। আমি শুরুতেই যেটা বলছি সেটা হচ্ছে এটা একটা প্রোগ্রেসিভ ডিজিজ স্টার্ট হতে পারে সুন আফটার বার্থ, বাট এটা সময় নেয়, ইউজুয়ালি 2 উইকস টেক্স টাইম টু ম্যানিফেস্ট দ্য ডিজিজ কমপ্লিটলি। সাধারণত 2 সপ্তাহ সময় লাগে এই ডিজিজটা ম্যানিফেস্ট হতে। এই প্রোগ্রেসিভলি এই মাসেলটা হাইপারট্রফি হয়, মাসেলটা প্রোগ্রেসিভলি হাইপারট্রফি হয়ে তখন ওখানে একটা আউটলেট অবস্ট্রাকশন তৈরি করে, যে কারণেই বাচ্চা নন বিলিয়াস প্রজেক্টাইল ভমিটিং নিয়ে প্রেজেন্ট করে আমাদের কাছে। সাধারণত দেখা যায় যে এটা একটু মেল প্রিডমিনেন্স বেশি, মেল ইস টু ফিমেল আমরা বলি 4:1, সাধারণত এই রেশিওতে এটা থাকে। এটা এরপরে যেটা হয় যে আমরা এই প্রেজেন্টেশনের ক্ষেত্রে বললাম যে সাধারণত এটা 2 উইকস টু 8 উইকসের মধ্যে হয়, বাচ্চার মেল প্রিডমিনেন্স থাকে, একটা প্রোগ্রেসিভ ডিজিজ, নন বিলিয়াস প্রজেক্টাইল ভমিটিং নিয়ে প্রেজেন্ট করে। এই বাচ্চা একটা পার্টিকুলার একটা স্পেসিফিক ফিচার নিয়ে আসে, সেটা হচ্ছে এই বাচ্চাগুলো পার্টিকুলারলি হাংরি থাকে। আমরা নিউনেটালকে আদার যেসব কজ আছে ভমিটিংয়ের, নিউনেটাল ভমিটিংয়ের, ওয়েদার ইট মে বি সার্জিক্যাল কজ অথবা এটা মেডিকেল কজ হতে পারে, বাট ওই সব ক্ষেত্রে বাচ্চারা সাধারণত হাংরি থাকে না। বাট ইনফেন্টাইল হাইপারট্রফিক পাইলোরিক স্টেনোসিসের যদি হয় কোনো বাচ্চার, সেক্ষেত্রে দেখা যায় বাচ্চা বমি করতেছে, বমি করার পরই বাচ্চা আবার খাওয়ার জন্য কাঁদতেছে, সে পার্টিকুলারলি হাংরি থাকে, বাচ্চা আবার খাচ্ছে, আবার বমি করতেছে, এটাই হয়। আচ্ছা, এইটা আমরা ক্লিনিক্যালি ডায়াগনোসিস করি কী হবে? সাধারণত এই যে বললাম আমরা যে প্রেজেন্টেশনগুলো, এই প্রেজেন্টেশন নিয়ে আসে বাচ্চা, আর আমরা কিছু এক্সামিনেশনে কিছু ফাইন্ডিংস পাই। কী করি এক্সামিনেশনে? আমরা বাচ্চাকে আমরা একটা যদি টেস্ট ফিট দিই, টেস্ট ফিট দিলে কী হবে, একটা ভিজিবল গ্যাস্ট্রিক পেরিস্টালসিস পাওয়া যাবে। এটা দেখা যাবে যে পেরিস্টালসিসটা পাসিং ফ্রম লেফট টু রাইট অ্যাক্রস দ্য আপার অ্যাবডোমেন, এটা একটা আমাদের ইন্সপেকশনে ফাইন্ডিংস পাবো আমরা। আর যদি বেবিটাকে আমরা রিল্যাক্স করি, আমরা পালপেট করি তার অ্যাবডোমেন পালপেট করলে আমরা পাবো একটা যে এটা পাইলোরিক টিউমার, যেখানে পাইলোরিক রিজিওনে যেখানে মাসেল থিকেন্ড হয়েছে, এই পাইলোরিক টিউমারটাকে আমরা একটা অলিভ শেপড, একটা জলপাইয়ের মতো, একটা অলিভের মতো একটা পাইলোরিক টিউমার পাবো পালপেট করলে আমরা। এটা যদি আমরা একটা রিল্যাক্স চাইল্ডে অ্যাবডোমেনটা পালপেট করি, এই দুইটা ফাইন্ডিংস খুব ইম্পর্টেন্ট। আর ওভারঅল বাচ্চা যেহেতু রিপিটেডলি ভমিটিং হচ্ছে,
আমরা জেনারেল এক্সামিনেশন বাচ্চাটাকে আমরা ডিহাইড্রেটেড পাবো আমরা। এই হচ্ছে তার মোটামুটি ইম্পর্টেন্ট 3টা ফাইন্ডিংস, যেটা দিয়ে আমরা এক্সামিনেশন করলে আমরা ডায়াগনোসটাকে ক্লিনিক্যালি এস্টাবলিশ করতে পারি, ক্লিনিক্যাল ডায়াগনোস করতে পারি ক্লিনিক্যালি। এই ডায়াগনোসটাকে আমরা কনফার্ম করার জন্য আমরা যে ইনভেস্টিগেশন যাব, সাধারণত একটা ইনভেস্টিগেশন এটা দিয়ে আমরা ডায়াগনোস কনফার্ম করতে পারি, সেটা হচ্ছে অ্যাবডোমিনাল আল্ট্রাসাউন্ড। অ্যাবডোমিনাল আল্ট্রাসাউন্ড যদি করি আমরা কী পাবো? আমরা এখানে আমরা থিকেন্ড পাইলোরিক মাসেলটাকে আমরা থিকেন্ড পাবো অ্যাবডোমিনাল আল্ট্রাসাউন্ড করলে, মাস্কুলার ওয়ালটা অনেক থিক পাবো আমরা। এটা দিয়ে আমরা মোটামুটি ডায়াগনোসিস কনফার্ম করতে পারি আমরা। এটার জন্য এই ডিজিজের জন্য আর কোনো স্পেসিফিক ইনভেস্টিগেশন আর দরকার হয় না, অ্যাবডোমিনাল আল্ট্রাসাউন্ড ইজ এনাফ। এখন আমরা ডায়াগনোসিস কনফার্ম করার পরে পেশেন্টকে কী করবো আমরা? আফটার এস্টাবলিশমেন্ট অফ ডায়াগনোসিস উইল প্রসিড টু ম্যানেজ দ্য চাইল্ড। এই বাচ্চাকে আমরা ম্যানেজ করবো। আমরা কী ম্যানেজ করবো? আমরা ইনফ্যান্টাইল হাইপারট্রফিক পাইলোস্টেনোসিসের ক্ষেত্রে ডেফিনিটিভ ম্যানেজমেন্ট একটাই, সেটা হচ্ছে সার্জিক্যাল ডেফিনিটিভ ম্যানেজমেন্ট। বাট এই ডেফিনিটিভ সার্জিক্যাল ম্যানেজমেন্টে যাওয়ার আগে বাচ্চাটাকে আমাদেরকে প্রিপেয়ার করতে হবে। আমরা শুরুতে যেটা বললাম যে ইনফ্যান্টাইল হাইপারট্রফিক পাইলোস্টেনোসিস এটা নাথিং বাট অ্যাডাল্টের ক্ষেত্রে আমরা যেটা গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন বলি আমরা, যে রোগটা হয়তো যে কোনো কারণে হোক না কেন, এই রোগের যেরকম বায়োকেমিক্যাল ফিচার বায়োকেমিক্যাল অ্যাবনর্মালিটি থাকে, এই ইনফ্যান্টাইল হাইপারট্রফিক পাইলোস্টেনোসিসের বাচ্চার ক্ষেত্রেও সেম বায়োকেমিক্যাল অ্যাবনর্মালিটি থাকে। এই অ্যাবনর্মালিটিগুলো অবশ্যই আমরা আগে কারেকশন করে নেব, এবং সেই কারেকশন করার পরে তবেই আমরা এই বাচ্চার ডেফিনিটিভ সার্জিক্যাল ট্রিটমেন্টে যাব আমরা। এখন এই কারেকশনটা কি? আমরা জানি যে বাচ্চা রিপিটেডলি ভমিটিং করতেছে, ভমিটিং করার কারণে বাচ্চার মেটাবলিক যে অ্যাবনর্মালিটি হবে সেটা হচ্ছে হাইপোক্লোরেমিক হাইপোক্যালামিক মেটাবলিক অ্যালকালোসিস। এটা আমরা গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন থেকে আগেও জানি। আমরা রিপিটেডলি ভমিটিং হলে পরে প্রবলেমটা হয়। এই যে বললাম আমরা হাইপোক্যালেমিক হাইপোক্লোরেমিক মেটাবলিক অ্যালকালোসিস ডেভেলপ করে, এটাকে আমরা অবশ্যই আগে কারেকশন করে তারপর বাচ্চার আমরা ডেফিনিটিভ সার্জিক্যাল ট্রিটমেন্টে যাব আমরা। তাহলে আমরা যখন এটার ম্যানেজমেন্টে যাব, আমরা এই ম্যানেজমেন্টটাকে আমরা দুইটা হেডলাইনে ভাগ করতে পারি। একটা হচ্ছে জেনারেল ম্যানেজমেন্ট, একটা হচ্ছে ডেফিনিটিভ সার্জিক্যাল ম্যানেজমেন্ট। জেনারেল ম্যানেজমেন্ট আমরা কী করব? প্রথম হচ্ছে বাচ্চাটাকে আমরা ফিডিংটাকে ডিসকন্টিনিউ করবো। বাচ্চার ফিডিং ডিসকন্টিনিউ করবো, যেটাকে আমরা বলি নাথিং বাই মাউথ, এটা রাখবো আমরা বাচ্চাকে। এরপরে বাচ্চার স্টমাকটাকে আমরা এমটি করব, স্টমাক গ্যাস্ট্রিক লেভেজ দিব আমরা। কী দিয়ে? আমরা একটা ফাইন বোর নেজোগ্যাস্ট্রিক টিউব দিয়ে, ফাইন বোর নেজোগ্যাস্ট্রিক টিউব অ্যাসপিরেট করে স্টমাকটাকে আমরা এমটি করব। এরপরে আমরা যে মেটাবলিক অ্যাবনর্মালিটিটা আছে, সেই মেটাবলিক হাইপোক্লোরেমিক হাইপোক্যালামিক মেটাবলিক অ্যালকালোসিস, এটাকে আমরা কারেকশন করব হচ্ছে থ্রু ইন্টারভেনাস ফ্লুইড। ইন্টারভেনাস ফ্লুইড দিয়ে আমরা এটা কারেকশন করবো আমরা। এর সাথে আমরা একটা বাচ্চার জন্য ব্রড স্পেকট্রাম সিস্টেমিক অ্যান্টিবায়োটিক ইনজেক্টেবল দিতে পারি আমরা। এই যে ওভারঅল যে ম্যানেজমেন্টটা করলাম আমরা জেনারেল ম্যানেজমেন্ট, এটা মেন ইন্টেনশন হচ্ছে বাচ্চাটাকে প্রিপেয়ার করা ফর অপারেশন এবং তার ডিহাইড্রেশন কারেকশন করা। আফটার অ্যাডিকুয়েটলি কারেকশন অফ দ্য ডিহাইড্রেশন অ্যাডিকুয়েটলি কারেকশনের পরে আমরা যাব হচ্ছে ডেফিনিটিভ সার্জারিক্যাল ট্রিটমেন্টে। ডেফিনিটিভ সার্জিক্যাল ট্রিটমেন্ট করবো আমরা বাচ্চার। এই অপারেশনটার নাম হচ্ছে পাইলোরোমায়োটমি। এখন এই পাইলোরোমায়োটমি এই অপারেশনটা আমাদের যে সায়েন্টিস্ট যে সার্জনের নামে বলা হয়েছে সেটাকে আমরা বলি র্যামস্টেড পাইলোরোমায়োটমি। এই র্যামস্টেড পাইলোরোমায়োটমি করা হচ্ছে বাচ্চাকে আন্ডার জেনারেল অ্যানেস্থেসিয়া। তারপর কি করা হয়? অ্যাবডোমেনে আফটার এন্ট্রান্স অফ দ্য অ্যাবডোমেনে যাওয়ার পরে, ঢোকার পরে, সেটা হচ্ছে যে এই যে লং অ্যাক্সিস বরাবর স্টমাক এবং অ্যান্ট্রাম এবং ডিউরিনামের ফার্স্ট পার্ট বরাবর এখানে সেরোসাতে একটা ইনসিশন দেওয়া হয়, এবং এই ইনসিশনটাকে ডিপেন্ড করা হয় যতটুকুক্ষণ পর্যন্ত গ্যাস্ট্রিক সাবমিউকোজা ওই ইনসিশন দিয়ে বালজিং না হয়ে আসবে। যখনই আমরা বুঝবো যে গ্যাস্ট্রিক সাবমিউকোজাটা বালজিং হয়ে আসছে এই ইনসিশন দিয়ে, সেরোসাল ইনসিশন দিয়ে, তখন আমরা বুঝতে পারবো যে না, আমার এই মাসল লেয়ারটা কমপ্লিটলি এবং অ্যাডিকুয়েটলি রিলিজ হয়েছে।
এই হচ্ছে আমাদের অপারেশন, কমপ্লিট অপারেশন হবে। যখন আমরা দেখব যে সাবমিউকাসাল লেয়ারটা বালজিং হয়েছে, তখন আমরা বুঝতে পারবো যে আমাদের অপারেশনটা অ্যাডিকুয়েট হয়েছে। এটা হচ্ছে তার ডেফিনিট অপারেশন। পোস্ট অপারেটিভলি এই পেশেন্টের জন্য কি করব আমরা? পোস্ট অপারেটিভলি আমরা এই পেশেন্টকে আবার সাধারণত 24 to 48 আওয়ার আমরা সাধারণত আবার পেশেন্টকে ফিডিং ডিসকন্টিনিউ করে রাখি, যখন আমরা ইন্টারভেনাস ফ্লুইড দিয়ে রাখি। তারপর গ্র্যাজুয়ালি আস্তে আস্তে বাচ্চাটাকে আমরা ফিডিংয়ের দিকে যাই। এটা হচ্ছে ইনফ্যান্টাইল হাইপারট্রফিক পাইলোরিক স্টেনোসিসের ট্রিটমেন্ট অ্যান্ড ওভারঅল ম্যানেজমেন্ট। এখানে একটা কথা বলা উচিত আমাদের স্টুডেন্টদের উদ্দেশ্যে, সেটা হচ্ছে পেডিয়াট্রিক সার্জিক্যাল যে কন্ডিশন আছে সেগুলোর মধ্যে ইনফ্যান্টাইল হাইপারট্রফিক পাইলোরিক স্টেনোসিস ফ্রিকুয়েন্টলি ফাইনাল প্রফেশনাল পরীক্ষায় আসে। এটা যে কোনো স্টেশনে এটা ফেস করতে হতে পারে, ইভেন ইন রিটেন। আমরা সাধারণত এটা রিটেনে প্রিপারেশন নিয়ে রাখি, রিটেনে আসতে পারে। এই টপিক থেকে কোশ্চেন আসতে পারে অস্পিতে সাধারণত আসে, আমরা দেখেছি যে পর্যন্ত প্রশ্ন একটা ডাটা ইন্টারপ্রিটেশনের মতো আসে। আবার এটা ফ্রিকুয়েন্টলি ভাইভাতে, টেবিল ভাইভাতে যে স্ট্রাকচার কোশ্চেন থাকে, ফ্রিকুয়েন্টলি এটা জিজ্ঞাসা করা হয় টেবিল ভাইভাতে, ইনফ্যান্টাইল হাইপারট্রফিক পাইলোরিক স্টেনোসিস। এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, এবং এই টপিকটার সম্বন্ধে আমরা যেটুকু বললাম ওভারঅল এটুকুর মধ্যে এমবিবিএস ফাইনাল প্রফেশনাল পরীক্ষা যেটুকু জিজ্ঞাসা করা হয় বা রিটেনে যেটুকু আসে, মোটামুটি এটুকু যদি কেউ এ করতে পারে, সে নিজে আয়ত্ত করতে পারে, আমি আশা করি যে তার এখান থেকে কোনো প্রশ্ন থেকে সে যদি পরীক্ষা জিজ্ঞাসা করা হয় বা রিটেনে আসে, তার কোনো কিছু না জানা, মানে উত্তর না দেওয়ার মতো থাকবে না, আশা করি আমি। সো আজকের এই টপিকটা নিয়ে আমাদের এটুকুই। নেক্সট টাইমে আমরা পেডিয়াট্রিক সার্জিক্যাল কন্ডিশন নিয়ে, নতুন একটা কন্ডিশন নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ।